আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এইচএসসি 25 ব্যাচের উচ্চতর গণিত প্রথম পত্রের সুপার 100% কমন সাজেশন আপনাদের দিয়ে দিব। যেহেতু সামনে আপনাদের উচ্চতর গণিত প্রথম পত্র পরীক্ষা, এই উচ্চতর গণিত প্রথম পত্রের কোন কোন চ্যাপ্টার পড়লে অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে আপনি শতভাগ কমন পেতে পারেন, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টাইপের ম্যাথগুলো আপনি শেষ মুহূর্তে ভালো করে করলে বোর্ড পরীক্ষায় শতভাগ কমন পাওয়ার মাধ্যমে আপনি A+ পেতে পারেন সেটা কিন্তু বলে দিব। এবং ভিডিওর একটু পরে আপনাদের একটা নতুন এআই ফিচার সম্পর্কে আপনাদের শেখাই দিব বা জানাই দিব। এই এআই ফিচারের মাধ্যমে আপনি কিন্তু ম্যাথ সহ বিভিন্ন সাবজেক্টের জটিল জটিল জিনিস খুব সহজেই সলভ করতে পারবেন। এটা কিন্তু একটু পরে আপনাদের শেখাই দিব। তো প্রথমে যদি একটু আলোচনা করি যে উচ্চতর গণিত প্রথম পত্রের টোটাল আপনাদের কয়টা চ্যাপ্টার আছে। টোটাল আপনাদের 6টা চ্যাপ্টার আছে এবং আপনাদের যে বোর্ড পরীক্ষা হবে সেই বোর্ড পরীক্ষায় মেনলি ক বিভাগ যেটা থাকবে সেই ক বিভাগে টোটাল 4টা সিকিউ বা সৃজনশীল প্রশ্ন থাকবে। আর খ বিভাগ যেটা থাকবে সেখানে টোটাল 4টা সৃজনশীল বা সিকিউ প্রশ্ন থাকবে। আর এই ক বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টার আছে? প্রথম চ্যাপ্টার আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, তৃতীয় চ্যাপ্টার আছে সরলরেখা, চতুর্থ চ্যাপ্টার আছে বৃত্ত। এই যে 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল প্রশ্ন আসবে। এই 4টা থেকে আপনাকে ন্যূনতম অবশ্যই 2টা সিকিউর উত্তর অবশ্যই আপনাকে করতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে ন্যূনতম 2টা সৃজনশীল প্রশ্ন উত্তর অবশ্যই করতে হবে। খ বিভাগে যে 4টা প্রশ্ন সৃজনশীল থাকবে সেখান থেকে আপনাকে 2টা সৃজনশীল উত্তর অবশ্যই করতে হবে। তো সাধারণত দেখা যায় ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে একটা সিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে, সরলরেখা থেকে একটা অবশ্যই আসবে, বৃত্ত থেকে একটা অবশ্যই আসবে। অর্থাৎ 3টা চ্যাপ্টার থেকে 3টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে। আর আরেকটা যে প্রশ্ন সৃজনশীল সেটা 1 অধ্যায় থেকে আসতে পারে, 3 অধ্যায় থেকে আসতে পারে, 4 অধ্যায় থেকে আসতে পারে। অর্থাৎ 1 অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসতে পারে অথবা 3 অধ্যায় থেকে আসতে পারে, 4 অধ্যায় থেকে আসতে পারে। তবে সাধারণত দেখা যায় ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে যদি কপাল ভালো থেকে 2টা আসতে পারে আর সরলরেখা থেকেও 2টা আসতে পারে। তবে আমরা টার্গেট রাখবো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে সৃজনশীল টার্গেট রাখবো। অর্থাৎ আমাদের সকলের উচিত হলো এই ক বিভাগ থেকে 3টা সৃজনশীল অবশ্যই উত্তর করার মন মানসিকতা বা প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাওয়া। কারণ সাধারণত দেখা যায় এই যে 3টা চ্যাপ্টার আছে এই 3টা চ্যাপ্টার তুলনামূলক সহজ কোশ্চেন করে। এজন্য আপনি যদি জাস্ট বোর্ডের কিছু সিলেক্টিভ টপিক পড়ে যেতে পারেন, এখান থেকে হুবহু আপনি কমন পাবেন। এবং কোন কোন টপিক পড়বেন একটু পরে কিন্তু বলে দিব। খ বিভাগ যেটা আছে এখানে মিলে আছে সপ্তম অধ্যায় যেটা ত্রিকোণমিতি, আর নবম অধ্যায় অন্তরীকরণ, আর দশম অধ্যায় হলো যোগজীকরণ। তো এখানেও মেনলি এই 3টা চ্যাপ্টার থেকে মেনলি 4টা সৃজনশীল প্রশ্ন আসবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে অবশ্যই আসবে। তবে সাধারণত দেখা যায় ত্রিকোণমিতি থেকে মাঝে মধ্যে 2টা সৃজনশীল প্রশ্ন দিয়ে দেয়। তবে আমাদের টার্গেট থাকবে যে এখান থেকে আমাদের 3টা অবশ্যই আমাদের কমন ফেলা। তো সেক্ষেত্রে আপনি চাইলে এই ত্রিকোণমিতি যদি আপনার ভালো থাকে তাহলে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা পড়বেন আর অন্তরীকরণটা পড়বেন। কারণ যোগজীকরণটা মাঝে মধ্যে একটু ঘুরায় পেঁচা দেয়। সেক্ষেত্রে আপনি যদি সপ্তম অধ্যায় আর নবম অধ্যায় যদি পড়ে যেতে পারেন, এখান থেকে যদি আপনি জাস্ট 2টা সৃজনশীল উত্তর করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে 3টা আর এখানে 2টা টোটাল 5টা সিকিউ আপনার উত্তর হয়ে যাচ্ছে। আর 5টা সিকিউ উত্তর করতে পারলে আপনার কিন্তু A+ পাওয়ার মতো আপনি উত্তর করে দিয়ে আসতে পারবেন। এবং এই উচ্চতর গণিত বা ম্যাথের ক্ষেত্রে এটা সবচেয়ে পজিটিভ দিক, আপনার এখানে কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। অর্থাৎ আপনি যদি ভালো করে উত্তর করে দিয়ে আসতে পারেন তাহলে এই 200 মার্কের যে প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হয় সেখানে আপনি 190+ মার্কও তুলতে পারেন। কারণ এখানে আপনার ম্যাথ যদি ভুল না যায় আপনি 10-এর ভিতরে 10ই পেয়ে যাবেন। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে স্যাররা একটু মার্ক কমায় দেয়, বাট ম্যাথের ক্ষেত্রে যেহেতু মার্ক কমানোর কোনো সুযোগ নেই, এই জন্য আপনি যদি সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করেন আপনি অবশ্যই কমন পাবেন। এখন মিলে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং আপনার কোন কোন টপিক পড়লে আপনি শতভাগ কমন পাবেন সেটা আমরা প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে আপনাদের জানাই দিব। তো প্রথমে যদি আমরা মিলি ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে আলোচনা করি, এই ম্যাট্রিক্স আর নির্ণায়ক তুলনামূলক সহজ একটা চ্যাপ্টার, কারণ অনেকেই এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দিয়ে মিলে ম্যাথ পড়াশোনাটা শুরু করছিল। তো সেক্ষেত্রে আপনারা কোন কোন টপিকগুলো অবশ্যই পড়বেন? প্রথম যে টপিকটা পড়বেন সেটা হলো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সের ট্রেস এবং সমতা পড়বেন। এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন সেটা হলো এই বিপরীত ম্যাট্রিক্স, কারণ বিপরীত ম্যাট্রিক্স থেকে ক নাম্বার প্রশ্নটা প্রচুর পরিমাণে কিন্তু চলে আসে। এর জন্য বিপরীত ম্যাট্রিক্সটা এবং আপনার ব্যতিক্রম ম্যাট্রিক্সটা অবশ্যই দেখে রাখবেন। আর এই ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগ এবং গুণ এটা অবশ্যই পড়বেন। বিশেষ করে এটা মেনলি এই খ এবং গতে কিন্তু প্রায় সময় এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা প্রায় সময় বা গুণটা কিন্তু প্রায় সময় দিয়ে দেয়। এই জন্য অবশ্যই এই 2টা টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। অর্থাৎ যেটা ইউলো কালার করে দেওয়া আছে এটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, অর্থাৎ এগুলো কিন্তু 3 স্টার।
তারপর যেটা পড়বেন সেটা হলো নির্ণায়ক। এই নির্ণায়ক থেকে প্রশ্ন আসে, নির্ণায়কের ক্ষেত্রে আপনি অবশ্যই গুরুত্ব দিবেন নির্ণায়কের অনুরাশি বা সহগুণক, এটা একটু পড়ে রাখবেন, কারণ মাঝে মধ্যে ক নাম্বারে এখান থেকে প্রশ্ন দিয়ে দেয়। আর নির্ণায়ক সম্পর্কিত যে অভেদ বা মান নির্ণয় বা প্রমাণ, এই প্রমাণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখবেন বোর্ড পরীক্ষায় কিছু প্রমাণ বারংবার চলে আসে এবং সেগুলাই বারবার পরীক্ষায় চলে আসে, এর জন্য অবশ্যই প্রমাণটা একটু ভালো করে রাখবেন, কারণ এক্ষেত্রে আপনার এই খ নাম্বার বা গ নাম্বারে কিন্তু আপনাদের চলে আসতে পারে। তারপরে যেটা পড়বেন সেটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো 3 স্টার, সেটা হলো আপনার এই ক্রোমারের নিয়মের মাধ্যমে বিভিন্ন ধরনের জোটের সমাধান, এটা কিন্তু প্রায় সময় দিয়ে দেয়, এটা অবশ্যই গুরুত্ব দিবেন। অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন টপিক 1টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন এবং টপিক 3টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, পাশাপাশি টপিক 2টা দেখে যাবেন। তবে ইউলো কালার যেগুলো করা আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। তারপরে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হলো আপনার সরলরেখা। এই সরলরেখা থেকে মাঝে মধ্যে 2টা সৃজনশীল প্রশ্ন চলে আসে এবং সরলরেখারও কিছু সিলেক্টিভ টপিক আছে এবং এই টপিকগুলোই কিন্তু দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে ঘুরে ফিরে বোর্ড পরীক্ষা কিন্তু প্রশ্ন চলে আসছে। তো প্রথম যে টপিকটা পড়বেন ক নাম্বারের জন্য, মেনলি ক নাম্বারে বা ক নং প্রশ্নে প্রায় সময় দিয়ে দেয় যে কার্তেশীয় বা পোলার স্থানাঙ্ক প্রায় সময় বের করতে বলে, বা অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, একটা সরলরেখাকে অনুপাত করলে কত অনুপাতে বিভক্ত হয়, এই অনুপাত সংক্রান্তগুলো পড়বেন, ক্ষেত্রফল নির্ণয় এবং সঞ্চারপথের সমীকরণটা পড়বেন, তবে ইউলো কালারগুলো বেশি গুরুত্ব দিবেন। তারপর যেটা গুরুত্ব দেবেন সেটা হলো এই টপিক 2 ঢাল সংক্রান্ত বা বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ নির্ণয় বা সমান্তরাল এবং লম্ব হওয়ার শর্ত সম্পর্কিত যে সমীকরণ নির্ণয়, এটা অবশ্যই গুরুত্ব দিবেন। অর্থাৎ টপিক 1 এবং টপিক 2 এখান থেকে আপনার একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর যেটা পড়বেন সেটা হলো টপিক 3। এই টপিক 3 এর ক্ষেত্রে আপনি যেটা পড়বেন ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বেন। আর যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত এবং লম্ব দূরত্ব নির্ণয় সংক্রান্ত, এখান থেকে প্রতি বছরই বারংবার প্রশ্ন চলে আসে, এজন্য টপিক 3টা পড়বেন। আর টপিক 4টা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, অর্থাৎ টপিক 4 এই চ্যাপ্টারটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টপিক 4, অর্থাৎ এইটা সবার প্রথমে পড়বে। সেটা কি, দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত এবং কোণের সমদ্বিকর্ণকের সমীকরণ এবং কোণের সাপেক্ষে বিভিন্ন বিন্দুর অবস্থান সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারে দেখবেন যে টেস্ট পেপার বের করে দেখবেন যে অনেক প্রশ্ন আসছে, সেটা অবশ্যই সলভ করে ফেলবেন। তার মানে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন হলো টপিক 4, তারপর যেটা গুরুত্ব দিবেন সেটা হলো টপিক 2, তারপর টপিক 3 এবং টপিক 1টা একটু করে দেখে রাখবেন, কারণ এখান থেকে এই 4টা টপিক থেকে মিলে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তবে একটাও আসতে পারে, তবে আপনি টার্গেট রাখবেন একটা আসলে যেন অবশ্যই আপনি উত্তর করতে পারেন। তারপরে মিলে যে চ্যাপ্টারটি আলোচনা করবো সেটা হলো বৃত্ত। তো বৃত্ত থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন সবচেয়ে সময় বেশি আসে বিভিন্ন বোর্ডে, তো সেক্ষেত্রে আপনি কোনটা পড়বেন, টপিক 1 এর ক্ষেত্রে যেটা পড়বেন বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, এটা সাধারণত ক নাম্বার যে প্রশ্ন সেখানে বারংবার দিয়ে দেয়, পোলার সমীকরণ সংক্রান্ত প্রশ্ন মাঝে মধ্যে আসে, তারপর অক্ষকে স্পর্শ করলে বৃত্তের যে সমীকরণ নির্ণয় সংক্রান্ত, এটা একটু দেখে রাখবেন। অর্থাৎ এই দুইটা টপিক থেকে সাধারণত দেখা যায় ক নাম্বার প্রশ্ন দিয়ে দেয়। টপিক 2 এর ক্ষেত্রে যেটা পড়বেন যে বৃত্তের এক্স এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে, এই রিলেটেড প্রশ্ন প্রায় সময় দিয়ে দেয়, এটা একটু ভালো করে পড়বেন। টপিক 3 ক্ষেত্রে যেটা পড়বেন সেটা হলো 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয়, এটা প্রায় সময় আপনার খ বা গতে দিয়ে দেয়। আর বৃত্তের সমীকরণ নির্ণয় যার কেন্দ্র বিভিন্ন রেখার উপর অবস্থিত, এই টাইপের প্রশ্ন দিয়ে দেয়। সরলরেখা বৃত্তকে স্পর্শ করার শর্ত সংক্রান্ত যে প্রশ্নগুলো আসছে টেস্ট পেপার থেকে, সেগুলো অবশ্যই সলভ করে ফেলবেন। তারপর টপিক 4 এর ক্ষেত্রে যেটা পড়বেন সেটা হলো কোনো রেখার উপর লম্ব বা সমান্তরাল বা অন্য কোনো শর্তযুক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এই স্পর্শকের সমীকরণ সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন বোর্ডে কিন্তু বারবার আসছে এবং আপনাদেরও পরীক্ষা চলে আসতে পারে, এজন্য এটা অবশ্যই গুরুত্ব দিবেন। তারপর হলো বৃত্তের উপস্থিত কোনো বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের যে সমীকরণ নির্ণয় সংক্রান্ত যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেটা অবশ্যই সলভ করবেন। আর স্পর্শকের দৈর্ঘ্য এবং স্পর্শকের সমীকরণ এবং সাধারণ জ্যার সংক্রান্ত যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে আসছে সেটা অবশ্যই সলভ করবেন। আশা করি এই জিনিসগুলো সলভ করলে আপনি শতভাগ প্রশ্ন কমন পাবেন, কারণ এইগুলো টপিক থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আসছে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই। কিন্তু আপনি যখন বোর্ড বই খুলবেন দেখবেন হাজার প্রশ্ন, সেখান থেকে আপনাকে অল্প সময়ের ভিতরে A+-এর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এই সিলেক্টিভভাবে এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ নতুন একটা এআই ফিচার সম্পর্কে আপনাদের জানাই দিই, যেহেতু এখন হলো এআই যুগ, এই এআইকে আপনি কীভাবে আপনার পড়াশোনাতে কাজে লাগাতে পারেন এই বিষয়টা আপনাদের জানাই দেবো। কারণ আপনারা অনেক সময় দেখা যায় এমসিকিউ বা ম্যাথ সম্পর্কিত বিভিন্ন ধরনের ডাউট টাইপের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি পেয়ে যান, অর্থাৎ দেখেন বোর্ডে একটা প্রশ্ন আসছে বা সেটার উত্তর ভুল দেওয়া আছে, আপনি সেটা যদি নিজেই জাস্টিফাই করতে চান বা সেটা কীভাবে উত্তর করা যায় সেটা যদি আপনি এআইয়ের আপনি সহযোগিতা নিতে চান, তাহলে আপনি চাইলে চর্চার একটা এআই ফিচার একটা লঞ্চ করা হয়েছে নতুন, এটা একবারে সকলের জন্য ফ্রি।
অর্থাৎ আপনি ফ্রিতেই এই এআইটা আপনার পড়াশোনার কাজে ইউজ করতে পারেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনার মনে অনেক একটা প্রশ্ন আছে, সেই উত্তরটা আপনি কারো কাছে পাচ্ছেন না, বা কোনো ভাইয়াকে নক করতেছেন, তিনি ব্যস্ততার কারণে আপনাকে উত্তর দিচ্ছেন না। আপনি সেটা চাইলে এআই এর মাধ্যমে আপনি কিন্তু খুব ইজিলি সেই উত্তরটা তৎক্ষণাৎ পেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। অর্থাৎ আপনি গুগল ক্রমের মাধ্যমে হোক বা আপনার ফোনে আপনি এই এআইটা ইউজ করতে পারেন। আপনি এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে কী করতে হবে সেই জিনিসটা যদি আপনাকে হাতে কলমে দেখাই দিই, তাহলে আপনি এই এআইটা আপনার পড়াশোনার কাজে কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারেন। আপনি যখন ওই লিঙ্কে যাবেন, লিঙ্কে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সেক্ষেত্রে আপনাকে চর্চা অ্যাপটা আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে আপনার 1-2 মিনিট সময় লাগবে। সেখানে আপনার কিছু তথ্য দেওয়া লাগবে, সেই তথ্য দিয়ে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। রেজিস্ট্রেশন করার পর এই এআইটা যখন আপনি ইউজ করবেন, তখন দেখবেন এই এআইটা কিন্তু শুধুমাত্র এই চর্চার এআইটা কিন্তু শুধুমাত্র এইচএসসি এবং এসএসসি আপনাদের বোর্ড বই কেন্দ্রিক কিন্তু আপনাকে এটা তৈরি করা হয়েছে। কারণ এআই ফিচার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বাট এটা শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে। কারণ আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনি পদার্থবিজ্ঞানের কোনো প্রশ্ন যদি ডাউট থাকে, আপনি এখানে এই পদার্থবিজ্ঞান সিলেক্ট করতে পারেন। আপনার যদি রসায়ন সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে বা প্রশ্ন থাকে, সেটা আপনি এখানে প্রশ্ন করতে পারেন। এভাবে কিন্তু সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি জাস্ট প্রশ্নটা, আপনার যে প্রশ্ন নিয়ে ডাউট আছে সেই প্রশ্নটা এখানে লিখবেন। লেখার সাথে সাথে জাস্ট ইন্টারপ্রেস করলে দেখবেন যে সেই প্রশ্নের উত্তরটা কি। যেমন এখানে আমি একটা উচ্চতর কোনো, যেহেতু আপনার সামনে পরীক্ষা, সেখানে একটা প্রশ্ন দিচ্ছি 1-2 বৃদ্ধক্রমে 3x + 2y + 5 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি। এটা কিন্তু এমসিকিউটা আপনাদের বোর্ড পরীক্ষায় আসছিল। তো এটা কীভাবে সলভ করতে হয় সেই সলিউশনটা এখানে দেওয়া আছে, এবং সেটার উত্তরটা কি সেই উত্তরটা কিন্তু এখানে ফাইনালি আপনাকে সলভ সহ কিন্তু দেখাই দিচ্ছে। আপনি এইভাবে করতে পারেন। অথবা ধরে নিলাম এখানে একটা আমি প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা এই যে এখানে আরেকটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নটা আপনি যখন দিবেন, দেওয়ার পরই দেখবেন সেটা একবার ব্যাখ্যা সহ কীভাবে উত্তর করতে হয় সেই উত্তর সহ এর উত্তরটা কি, উত্তরটা আপনাকে দেখাই দিচ্ছে। অর্থাৎ আপনি খুব সহজেই এই চর্চার এই এআইটা যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার পড়াশোনা কিন্তু অনেক হেল্প হবে। কারণ আমরা কিন্তু প্রযুক্তিকে সাথে নিয়েই আমাদের সামনে আগাতে হবে। এই জন্য এই ধরনের এআইগুলো আপনাদের বেশি বেশি ইউজ করা উচিত। এক্ষেত্রে যেটা হবে, আপনার পড়াশোনাটাকে আপনি প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আপনার যে ডাউটগুলো আছে বা আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে যে কোনো সাবজেক্টের, আপনি এখানে প্রশ্নগুলো বা এমসিগুলো ইনপুট দিয়ে আপনি সেটার সঠিক ব্যাখ্যা আপনাদের মূল বইয়ের রেফারেন্স সহ আপনাদের কিন্তু এখানে ব্যাখ্যাটা দিয়ে দেবে। এজন্য আপনি এই এআইটা ইউজ করতে পারেন। এটা চর্চা আপনি চাইলে আপনার গুগল প্লে স্টোর থেকে চর্চার অ্যাপটাও আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমি যে লিঙ্কটা বললাম সেই লিঙ্কের মাধ্যমে, এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে এখানে এসে আপনি চর্চার এই এআইটি ফিচারটা ইউজ করার মাধ্যমে আপনার পড়াশোনাকে কিন্তু খুবই প্রাণবন্ত করতে পারেন। সাজেশনে চলে আসি। তো আমাদের সাজেশনটা আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, আমরা বৃত্ত নিয়ে আলোচনা করছিলাম। এই বৃত্তর পরে আমরা মিলে কি যেটা নিয়ে আলোচনা করবো সেটা কি, সেটা হলো সপ্তম অধ্যায়। কারণ এই সপ্তম অধ্যায় থেকে মাঝে মধ্যে 2টা সৃজনশীল প্রশ্ন চলে আসে, তবে আমাদের টার্গেট থাকবে একটা সৃজনশীল উত্তর করা। এই অধ্যায়টা হলো ত্রিকোণমিতি সম্পর্কিত। এক্ষেত্রে আপনি যে টপিকগুলো অবশ্যই গুরুত্ব দেবে সেটা হলো টপিক 1 হলো সংযুক্ত কোণ সম্পর্কিত ত্রিকোণমিতি যে রাশিগুলো আছে সেটা একটু পড়বেন। যৌগিক কোণ সম্পর্কিত ত্রিকোণমিতি রাশি, বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। তারপর যেটা পড়বেন সেটা হলো গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত এবং উপগণিতক সংক্রান্ত যে সূত্রের যে ম্যাথগুলো আছে বোর্ডে যেগুলো আসছে সেটা অবশ্যই সলভ করে ফেলবেন। তারপর যেটা পড়বেন সেটা হলো টপিক 3, সেটা কি, যে ত্রিকোণমিতির অবেদাবলী সংক্রান্ত এবং শর্ত সাপেক্ষে ত্রিভুজের যে বিভিন্ন অজানা রাশির মান নির্ণয় সম্পর্কিত যে বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই টেস্ট পেপার থেকে এখন শুধু সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবেন। তারপর সর্বশেষ যেটা সলভ করবেন সেটা হলো শর্ত সাপেক্ষে বিভিন্ন ধরনের যে প্রমাণগুলো আছে এই প্রমাণগুলো পড়বেন। কারণ এবং সাধারণত প্রমাণগুলো ম্যাক্সিমাম সময় দিয়ে দেয়, এবং ত্রিভুজের যে প্রকৃতি নির্ণয় এই প্রকৃতি নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। এই জন্য আপনার কাজ হবে এই যে টপিকগুলো আছে এগুলো বোর্ড কোশ্চেন থেকে এই টপিকগুলো এখন শেষ মুহূর্তে অবশ্যই আপনার টেস্ট পেপার থেকে কিন্তু সলভ করতে হবে। তারপর যে চ্যাপ্টারটা আপনি আলোচনা করবো সেটা হলো অন্তরীকরণ নবম অধ্যায়। এখান থেকে আপনার একটা সৃজনশীল অবশ্যই কমন আসবে। সেক্ষেত্রে আপনি যে টপিকগুলো পড়বেন আপনাকে লিমিটটা অবশ্যই পড়তে হবে, এবং লিমিটের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা হলো মিশ্র ফাংশনের যে লিমিট নির্ণয়, এটা অবশ্যই পড়বেন। কারণ দেখবেন যে এখান থেকে কিন্তু প্রতি বছরে ক নাম্বার প্রশ্ন কিন্তু দেখা যায় বিভিন্ন বোর্ডে কিন্তু বারংবার দিয়ে দেয়। এই জন্য এটা আপনাকে অবশ্যই পড়তে হবে। তারপর 2 নম্বর যে টপিকটা অবশ্যই গুরুত্ব দেবেন সেটা হলো মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়, এটা অবশ্যই পড়বেন। পাশাপাশি চেইন রুল যে আছে, চেইন রুলের মাধ্যমে যে বিভিন্ন ধরনের অন্তরীকরণ বা আপনাকে ডিফারেন্সিয়েশন যে করতে হয় সেটা অবশ্যই আপনাকে দেখে রাখতে হবে। তারপর 3 নম্বর টপিক যেটা পড়তে হবে সেটা বিপরীত অন্তরীকরণ সহগের সাহায্যে অন্তরীকরণ, এটা অবশ্যই গুরুত্ব দিবেন কারণ এই টপিকটি কিন্তু বারংবার বিভিন্ন বোর্ডে দিয়ে দিচ্ছে। তারপর হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণের যে প্রমাণ বা মান নির্ণয়, সেটা অবশ্যই পড়বেন। তারপর 4 নম্বর যে টপিক পড়বেন সেটা হলো স্পর্শক এবং অবিলম্ব নির্ণয়, ক্রমবর্ধমান বা ক্রমনাশন ফাংশনের বা গুরুমান বা লঘুমান নির্ণয়, এটা অবশ্যই পড়বেন। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন সেটা হলো টপিক 2, টপিক 3 এবং টপিক 4 অবশ্যই আপনাকে পড়তে হবে। লিমিটটা অনেক সহজ, লিমিটটা একবার জাস্ট এই মিশ্র ফাংশন
যে লিমিটগুলো আছে বা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একবার করে অবশ্যই করে ফেলবেন, কারণ এখান থেকে অল্প টপিক পড়লে আপনি এখান থেকে কিন্তু একটা সৃজনশীল আপনি অবশ্যই কমন পাচ্ছেন। সর্বশেষ যে চ্যাপ্টার সেটা হলো যোগজীকরণ। এই যোগজীকরণ থেকেও সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন চলে আসে, অনেকে যোগজীকরণে এক্সপার্ট, তো যারা যোগজীকরণে উত্তর করতে চান তারা এই টপিকগুলো অবশ্যই পড়বেন, আর কেউ যদি যোগজীকরণ স্কিপ করতে চান স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে টপিক 1 যেটা পড়বেন সেটা হলো যোগজীকরণের যে প্রতিস্থাপনের পদ্ধতির যে ব্যবহার সেটা অবশ্যই পড়বেন। টপিক 2 এখানে যেগুলো দেওয়া আছে এটা একটু পড়বেন। টপিক 3 ক্ষেত্রে যেটা পড়বেন এখানে যেই আপনার যেই ফাংশনগুলো দেওয়া আছে ইন্টিগ্রেশন, সাইন এমএক্স বা কস যে মানগুলো আছে বা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে কিছু টাইপ আছে ফিক্সড টাইপ, এই ফিক্সড টাইপগুলো থেকে কিন্তু বারংবার প্রশ্ন চলে আসে। এজন্য এই যে টাইপগুলো দেওয়া আছে টপিক 3 বা টপিক 2 এটা একটু ভালো করে পড়বেন। আর টপিক 4 ক্ষেত্রে অবশ্যই পড়বেন যে অংশক্রমে অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস, অর্থাৎ প্রত্যেকটা অংশ করে যে ইন্টিগ্রেশন করতে হয় সেটার যে ম্যাথগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ডে আসছে সেটা পড়বেন। আংশিক যে ভগ্নাংশের যেগুলো আছে সেটা পড়বেন। আর ক্ষেত্রফল নির্ণয়, এই ক্ষেত্রফল নির্ণয়টা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু বারংবার প্রশ্ন চলে আসে। অর্থাৎ এখানে স্পেসিফিক যে টাইপগুলো আছে এই টাইপগুলো করবেন কোথা থেকে করবেন, আপনার যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে অবশ্যই এগুলো সলভ করে নেবেন। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে এখন আপনি কীভাবে পড়া উচিত, অর্থাৎ শেষ মুহূর্তে আপনার কীভাবে পড়া উচিত। অবশ্যই এখন আপনাকে টেস্ট পেপারটা সলভ করতে হবে। টেস্ট পেপারে কোনগুলো সলভ করবেন, আমি যে টপিকগুলো বলে দিলাম সেই টপিকগুলো টেস্ট পেপারে যে প্রশ্নগুলো আসছে সেটা এখন বেশি সলভ করবেন। পাশাপাশি এই টেস্ট পেপারে যে বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করেন এই টপিক, তাহলে আশা করি আপনি 100% কমন পাবেন ইনশাআল্লাহ, এতটুকু আপনাকে বলে দিতে পারি। কারণ এই টপিকের বাইরে প্রিভিয়াস ইয়ারে কোনো বোর্ডে প্রশ্ন আসে না, এই জন্য এই টপিকগুলো আপনাকে শেষ মুহূর্তে গুরুত্ব দিতে হবে। আর এমসিকিউর জন্য অনুশীলনী যে এমসিকিউগুলো আছে সেটা পড়বেন, বিভিন্ন ধরনের যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলো ভালো করে ইউজ করে ফেলবেন, ক্যালকুলেটর যে ব্যবহারগুলো আছে ক্যালকুলেটর ব্যবহারগুলো শিখে রাখবেন, এবং বিগত বছরের যে এমসিকিউগুলো আসছে সেটা অবশ্যই সলভ করবেন। তাহলে আশা করি আপনার 100% প্রস্তুতি আপনি এখানে নিতে পারবেন। তো যারা উচ্চতর গণিতে ভালো করতে চান তাদের অবশ্যই উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া, ভালো একটা প্রস্তুতি পারে উচ্চতর গণিতে ভালো করার। কারণ মনে রাখবেন এই আপনি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় এই উচ্চতর গণিতে কিন্তু ভালো রেজাল্ট চায়, এই জন্য আপনাকে অবশ্যই উচিত হলো ভালো একটা প্রস্তুতি নেওয়া। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। এরপর আপনি কোন টপিকের ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।